গবেট কোথাকার, ব্লাউজের বোতাম উল্টাপাল্টা লাগিয়েছো, ঠিক করো। তিথি শাড়ির আঁচল সরিয়ে বলল, ওমা তাই তো, তোমার চোখ তো ডেঞ্জারাস। বলে বোতামগুলো ঠিকঠাক লাগাতে শুরু করলো। আজলান বলল, ও শিট, তোমার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? মানুষকে দেখিয়ে দেখিয়ে কেউ বোতাম ঠিক করে? তিথি বুঝলো না বরের সামনে ব্লাউজের বোতাম ঠিক করতে লজ্জার কি আছে। সে জিজ্ঞেস করলো, তোমার আছে? মানে? তোমার লজ্জা শরম থাকলে সেটাকে যত্ন করে রেখো। আমারটা তুমি কবেই চিবিয়ে খেয়ে ফেলেছো। জিভটাকে কন্ট্রোল করতে শেখো, নইলে। ভাবি, তোমার কাঁথাটা নিয়ে এসো, শুধু বাকিটা আমি ঠিকঠাক করে রেখেছি। কি হয়েছে? ভাবি বলছিল আজ থেকে আমার সাথে থাকবে, তাই বলতে এসেছি। হঠাৎ এই সিদ্ধান্ত কেন? ডাক্তার বলেছে। কি বলেছে? ওটা তো আর করতে পারবে না, তাই আর কি। আজলান গর্জে উঠে বলল, ওটা মানে কি? স্পষ্ট করে বলো ফাজিল। তিথি ভরকে গিয়ে বলে ফেলল, সহবাস আর কি, যেন বোঝে না কিছু, ডাক্তার বারণ করেছে। পিনপত নীরবতার একটা ফোয়ারা বয়ে গেল চারপাশে। আজলান স্তব্ধ, হতচকিত, অপমানিত। আইজা লজ্জায় কোনো মতে পালিয়ে গেল। ডাক্তার পই পই করে বলে দিয়েছে বর ডাকলে একদম কাছে যাবে না, বলবে আমার কাছে বাচ্চা আগে। আজলান পাথরের মূর্তি নিয়ে চেয়ে রইল তার দিকে। তিথি খেয়াল করলো তার চোখ দুটো পিটপিটও করছে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ডেপুটি ডিরেক্টর কোনো অস্ত্রযুদ্ধ ছাড়াই ভবলীল সাঙ্গ করলো নাকি? পরে ভাবলো, ধুর, ফাটাকেষ্ট চিল্লানি দিতে না পারলে এরকম পাথরের মতো শক্ত হয়ে চেয়ে থাকে, কিন্তু জিভ থেকে পাকস্থলী অবধি সব গালাগালি, ধমকাধমকি আর চিল্লাচিল্লি দিয়ে ভরা। তিথি বলল, আমি ডাক্তারকে কি বলেছি জানো? বলেছি কাছে এলেই মারবো মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। বলেই একা একা হেসে উঠে বেরিয়ে যাবে, অমন সময় আজলান তাকে চেপে ধরে ঘরে ঢুকিয়ে ধপাস ধপাস শব্দে দরজা দুটো বন্ধ করে দিল। তিথি চেলিয়ে উঠে বলল, আমি সদা সত্যি কথা বলি, আজও তাই বলছি। তিথির চেঁচামেচি শুনে আম্বিয়া বেগম ছুটে এসেছেন। দরজা ধাক্কা দিয়ে বলতে লাগলেন, তোরা কি শুরু করেছিস বলতো? শান্তিতে একটু বসতেও দিবি না? আজলান দরজা খুলে দিতে আম্বিয়া বেগম আর আইজা ঘরে ঢুকে পড়ল। দুজনেরই চক্ষু ছানা বড়া তিথিকে দেখে। মুখে ট্যাপ, হাত পা বাঁধা। তিথি পা দুটো লম্বা করে টেনে টিভিতে গোপাল ভাঁড় দেখছে। আইজা ঠোঁট টিপে হাসলো। আম্বিয়া বড় বড় চোখ করে বললেন, কি করলি এটা? এই বাড়িকে নাকি ঠ্যাং দেখিয়ে চলে যাবে, তাই বেঁধে রেখেছি। আম্বিয়া বেগম তিথিকে জিজ্ঞেস করলো, এবার ভালো লাগছে তোর বজ্জাত মেয়ে? তিথি উপর নিচ মাথা দুলিয়ে জানালো, হ্যাঁ। আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বলল, হারামজাদি। তিথি কথা বলতে পারছে না, তাই চোখ দুটো টেরা করে তাকালো। আজলান ফোল্ডিং আয়রন টেবিলে তার ইউনিফর্মটা আয়রন করাচ্ছিল। করার সময় ঘাড় ফিরিয়ে তিথির দিকে এক পলক তাকাতেই দেখলো সে টেরা চোখে তাকাচ্ছে। আইজা হাসছে। আম্বিয়া বেগম খ্যাপাটে চোখে চেয়ে আছেন। বললেন, উচিত হয়েছে, একদম ঠিক কাজ করেছে, থাক তুই এভাবে। তিথির চোখের আইরিশ ঘুরাতে লাগলো। আম্বিয়া বেগম কাছে মাথায় একটা চড় মেরে চলে গেল। আইজা গেল না, বলল, ভাইয়া খুলে দেই। আজলান আয়রন টেবিল ফোল্ড করে বলল। এত দরদ আসছে কোথা থেকে? আইজা মাথা নামিয়ে চলে গেল। তিথি আজলানের দিকে চোখ টেরা করে চেয়ে রইল। আজলান বলল, গাধাকে পিটালেও সে গাধাই থাকবে, তোমার ক্ষেত্রেও সেই দশা। থাকো এখানে পড়ে। গন্ডারের ঘরে একা থাকতে তিথির ভয় করে, তাই পা দিয়ে বিছানায় ধপাস ধপাস মারল তিথি। আজলান দরজা বন্ধ করে চলে গেল। বাইরে দাঁড়িয়ে ফোন আলাপ সারছিল সে। হঠাৎ সামির আর আভিরা ছুটতে ছুটতে এলো। বলল, মামা মামা, মামি কাত হয়ে পড়ে গেছে। আজলান ফোন সরিয়ে বলল, কোথায়? আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে আসলেন। বাচ্চাটা রেখে মারার পরিকল্পনা করতেছস সবাই মিলে? ওরে এভাবে বেঁধে রাখছস? ও গড়াতে গড়াতে পড়ে গেছে পালঙ্ক থেকে। গিয়ে দেখি ব্যথায় কোঁকাচ্ছে। আজলান ফোনটা পকেটে পুরে ঘরের দিকে পা বাড়ালো। আম্বিয়া বেগম চেঁচাতে চেঁচাতে বললেন, পরের মেয়েরে কি দোষ দেব? আমরা নিজেরাই তো দোষে ভরা।
আজলান গিয়ে দেখলো তিথি ব্যথায় কোকাচ্ছে। আইজা পায়ের বাঁধনটা খুলতে ব্যস্ত। আজলানের দিকে তাকালো না সে। আজলান বলল, গবেট কোথাকার, গড়াতে গিয়েছো কেন? পড়ে যাবে সেটা জানতে না? তিথি জবাব দিল না। আইজা পায়ের বাঁধন খুলে দিতেই তিথি পা নামালো। আইজা বলল, কোথাও ব্যথা পাচ্ছ? পিছু পিছু আম্বিয়া বেগম এসে বলল, পেটে লাগেনি তো বউ? এমন সময় কত সতর্ক হতে হয় মেয়েদের। আল্লাহ, তোদের কেন যে বুদ্ধি শুদ্ধি দেয় না। তিথি কারো কোনো জবাব দিল না, বেরিয়ে গেল ঘর থেকে। হাঁটতে গিয়ে কঠিন ব্যথা অনুভব করলো কোমরে, কিন্তু কাউকে কিচ্ছু বলল না। কাউকে দুর্বলতা দেখাতে নেই, এদেরকে তো নয়। তাকে হাঁটতে দেখে আজলান বড়সড় শ্বাস ফেলে বলল, হুদাই টেনশন করছো, ওর কিচ্ছু হয়নি। আম্বিয়া বেগম বললেন, ওর সাথে যেমন তেমন করতে পারবি না কিন্তু আজলান। বাচ্চাটার কিছু হলে আমি তোদের ছাড়বো না একদম। রাতের খাওয়া দাওয়া শেষে তিথি আইজার কাছে চলে গেল। আইজা বলল, তুমি তোমার ঘরে চলে যাও ভাবি, ভাইয়া আমার উপর ক্ষেপে যাবে। তা আমি কি করব? ভাইয়া আমাকে বকবে। কিছু হতে না হতে আমাকে মেঝেতে ঘুমাতে বলবে। আমি অনেক সহ্য করেছি। এখন আমার সাথে আমার বাচ্চা আছে, আমাকে কিছু বলা মানে আমার বাচ্চার অপমান। কিচ্ছু বলবে না, চিলমুড়ে থাকো। সামনে তোমার ইনকোর্স পরীক্ষা, পরীক্ষা দিবে না? জানি না। বলেই তিথি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। এবার ব্যথাটা ক্রমশ বাড়ছে। উফ, কি জ্বালা রে! কোমরের হাড্ডি বোধহয় গেল ভেঙে। সকালে ঘুম থেকে উঠে খেয়াল করলো মেঝেতে পা বসাতে অবধি কষ্ট হচ্ছে। এতটা ব্যথা করছে কোমরে। কোনো মতে পা টিপে টিপে ঘরে গিয়ে দেখলো ঝকঝকে তকতকে মেঝে, বিছানা। ইউনিফর্ম পরে মাথার চুল ঠিকঠাক করছে আজলান শেখ। তিথি এসেছে দেখে ঘাড় ফিরিয়ে তাকালো। তিথি আহত দৃষ্টিতে চেয়ে আছে, কেউ কিছু বলল না। তিথি ব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিল। ব্রাশ করতে করতে লাগলো, এত শব্দ করে কুলি করতে লাগলো যে আজলানের বিরক্তির সীমা রইল না। কাতকুত করে গলা পরিষ্কার করতে লাগলো, যেন গলা নয় ইটের কারখানা। আজলান বেরিয়ে গেল। তিথি মুখ মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়িয়ে হালকা করে কোমরের দিকে উন্মুক্ত করে দেখলো ফুলে গেছে সেখানটাতে। কি টনটনে ব্যথা! আজলান তখনই ঘরে প্রবেশ করতেই তিথি চেঁচিয়ে উঠে বলল, ছি! আজলান তার টুপিটা নিতে ভুলে গিয়েছিল। সেটা হাতে নিয়ে তিথির দিকে তাকিয়ে বলল, সমস্যা? তিথি আয়নায় আজলানের দিকে চেয়ে বলল, বিরাট সমস্যা। আমি যখনই আমার কাপড় সরাবো তখনই তোমাকে চলে আসতে হবে। শয়তানটা তোমাকে বলে দেয় না তোমার সাথে ওর খুব ভাব? শাট আপ। তিথি চুপ করে গেল। আজলান তার বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, ঘর, বিছানা, ওয়ার্ড্রোব কিছু যেন এলোমেলো না হয়। ওকে বস। অ্যাডভোকেট তসলিমা খাতুনকে বলে দিয়েছি পেপারটা যেন আর 9টা মাস পর দেয়। তিথি চেঁচিয়ে বলল। ডিভোর্স পেপার? আজলান বলল, হ্যাঁ। সত্যি সত্যি ডিভোর্স দিবে আমাকে? জাস্ট শাট আপ। ওনার কাছে তুমি গিয়েছিলে, সো উনি যা বলেছেন আমি শুধু তোমাকে তাই বলেছি। সব কিছুতে আমাকে ইনভলভ করাটা বন্ধ করো। অ্যান্ড ইউ নো হোয়াট, তুমি একটা অসহ্য বাদর। আরে না না, বাদর না, গন্ডারনি। মানে হচ্ছে গন্ডারের বউকে গন্ডারনি বলে। আজলান কণ্ঠ একটু খাদে নামিয়ে বলল, তোমাকে আমি এই বাড়ি থেকে চিরতরে বের করে দিতাম, পারছি না কেন জানো? জাস্ট বিকজ ইউ আর মাই সো কল্ড ওয়াইফ অ্যান্ড মাদার অফ মাই চাইল্ড। আর কিছু? আমি এসে যদি দেখি তুমি সব কিছু এলোমেলো করে ফেলেছো, তাহলে সোজা বাড়ির বাইরে আউট, তোমার জায়গা বস্তিতে। তিথি মুখ বেঁকিয়ে বলল, বস্তির জামাই। আজলান কাজে চলে গেল। তিথি রমলা চাচির সাথে তালে তাল মিলিয়ে রান্নাঘরের কাজবাজ করে নিল। রমলা চাচি একমাত্র তার দুঃখ বোঝে, বলল, তুমি আইলা কেন এই বাড়িত? তুমি যখন ছিলা না, তোমার নামে কত কি বলছে সবাই মিলে। কি বলছে? রমলা ফিসফিস করে বলল, তোমার জামাইরে আরেকটা বিয়া করাইবো বলছে। তিথি হেসে উঠে বলল, এরকম হলে আমার চাইতে বেশি খুশি কেউ হবে না, বুঝলে? রমলা চাচি অবাক কণ্ঠে বলল, তুমি হাসতেছো বউ? জামাই যখন অন্য কাউরে সোহাগ কইরা কথা বলবো তখন দেখবা কেমন লাগবে। তিথি হাসতে হাসতে বলল, কি যে বলো না, আমার জামাই জীবনেও সোহাগ কইরা কথা বলতে পারবে না। ও
ওই বেটা সেসব জানে নাকি? রমলা চাচি বলল। বাচ্চা পেটে আসতে তারপরও এইসব কথা বলবা? দেখো চাচি, বাচ্চা পেটে আসার জন্য প্রেম ভালোবাসার দরকার পড়ে না, বুঝলে? তুমি দেখো কত মানুষের সংসার হয়ে যাচ্ছে প্রেম ভালোবাসা ছাড়া। জগতের নিয়ম, তাই সবাই সংসার করছে, একসাথে ঘুমোচ্ছে, বাচ্চা নিচ্ছে, তাদের মানুষ করছে। ভালোবাসা থাকে গুটি কয়েক দম্পতির মধ্যে, ওরাই আসল সুখী, বুঝলে? রমলা চাচি বলল। তুমি তোমার জামাইরে ভালা টালা বাসো না? তিথি ব্যঙ্গ করে বলল। পারি না, আজকেই ছেড়ে যাই। আবার বলো ভালোবাসা? ভালো কাকে বাসা যায় জানো? যে ওসবের মূল্য দেবে। তুমি কারোর জন্য একটু রান্না করলে সে তোমার রান্নাটা খেলো না, তোমাকে অবজ্ঞা করলো, তার প্রতি তোমার ভালোবাসা আসবে। তুমি কারোর জন্য সাজলে, সে তোমাকে দেখে বিশ্রীভাবে কটাক্ষ করলো, তোমার মধ্যে ভালোবাসা আসবে। তুমি কারো কপালে মলম লাগিয়ে দিয়ে যত্ন করলে, তোমার হাতে পেঁয়াজের গন্ধ বলে সে তোমার দিকে ঘৃণ্যভাবে তাকালো, তোমার তার প্রতি ভালোবাসা আসবে। ভালোবাসা কি অত ক্যালকুলেশন করে হয় বলো? আমি যতবার ভালোবাসতে গিয়েছি ততবারই আঘাত পেয়ে ফিরে এসেছি, তাই ওসবের উপর আমার আর বিশ্বাস নেই। রমলা চাচি বলল। অত কঠিন কথা বুঝি না বাবু। বিয়া হইলেই জামাই বউয়ের মধ্যে ভালোবাসা হইয়া যায়, তোমাদের হইল না কেন? তিথি হেসে বলল। আমাদের সংসার হবেও না। এইভাবে সংসার করবা? মোটেও না। সংসার কি জেলখানা যে বেরোতে পারবো না? একটা সময় দেখবে ফুরুত করে বেরিয়ে যাব। তোমাদের বাবু ভাবে আমি বড়ই অসহায়, এসব অবজ্ঞা আর তাচ্ছিল্য পেয়ে থেকে যাব, কিন্তু তার হবে না বস। আমি হলাম মেহবুবা মাহনুর তিথি, মুখের কথায় না হলে মারপিট করে জিতি। রমলা চাচি বলল। বাবু আইনের মানুষ, তুমি তার লগে মারপিট করবা? তিথি হেসে বলল। আইনের মায়ের মাপঝোক আছে বুঝলি, কিন্তু আমার মায়ের মাপঝোক ছাড়া। রমলা চাচি এবার হাসলো, বলল। বিয়ার পর তুমি কিন্তু কথাও কথা বলতা না, এখন কত কথা বলো। শোনো, মেয়েরা যখন মা হয় না তখন তারা বর কেন পুরো পৃথিবীর সাথে লড়াই করার ক্ষমতা রাখে, তাই হয়তো একটু একটু গলাবাজি করি। রমলা চাচি বলল। হ্যাঁ তাই তো, কিন্তু তুমি তো বাচ্চাটারে মাইরা ফেলতে চাইছিলা। তিথি আর জবাব দিল না, তার শেখরে ভয়। যদি শেখর একবার গেড়ে যায় বহু গভীরে, এই অবজ্ঞা, তুচ্ছতা ছিল অপমান তাকে সারা জীবন সয়ে যেতে হবে। মেয়েরা চাইলেই সব পারে না, আবার সব পারলেও সব জায়গায় একটু না একটু ত্রুটি থেকেই যায়। রাত 8টার দিকে আজলান বাড়ি ফিরল। ইউনিফর্ম পাল্টে নিয়ে কোচের উপর শুয়ে আরাম করছিল। তিথি বড় কাতাল মাছ কেটে সাবান দিয়ে হাত ধুয়ে সবেমাত্র ঘরে প্রবেশ করেছে। আজলান কোচ থেকে উঠে নাক টেনে বলল। আষ্টে গন্ধ। এই মেহবুব, মাছ কেটেছ? কোমরের ব্যথায় তিথির সব বিরক্ত লাগছে। আজলানের এমন প্রশ্ন শুনে বলল। হ্যাঁ তো, আঙ্গুল দিয়ে মাছের নাড়ি ফুড়ি গু মুত সব বের করছি, তারপর সেগুলো দিয়ে কষলে কষলে ভাত খেয়ে আসছি, তোমার জন্য রাখা আছে। আজলান শেখের মুখের এমন অবস্থা হলো যেন বমি তার মুখের সামনে এসেই পড়েছে। গর্জে উঠে বলল। এই চুপ, একদম চুপ। চুপ করব না, এই মাছের গন্ধ নিয়ে তোমার সাথে মাখামাখি করব আজ। তিথি যেন তখনই তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। সে দ্রুত পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। নিচে গিয়ে চেঁচামেচি জুড়ে দিল। তিথি পা টিপে টিপে নিচে যেতে আতিফা বলল। ভাইয়া এসব পছন্দ করে না জানো, তারপরও বলতে যাও কেন? সেটা আমার আর ওনার ব্যাপার, তুমি সেখানে নাক গলাচ্ছ কেন? আম্বিয়া বেগম বললেন। সবেমাত্র বাড়ি ফিরেছে, তুই একটু শান্তিতে তোকে বসতেও দিলি না? তোমার সামনেই তো সাবান দিয়ে ডলে ডলে হাত ধুলাম, তোমার ছেলে বলে আমার গায়ে নাকি আষ্টে গন্ধ। আম্বিয়া বেগম আর কিছু বললেন না। আতিফা বলল। মাছ কাটার সাথে সাথে তোমাকে ভাইয়া সামনে যেতে হবে কেন? আমার বরের কাছে কখন যাব সেটা তুমি বলে দিবে? আপু, তুই কেন ভাবিকে বকছিস? ভাইয়ের দোষ আছে, এত খুদ ধরলে আমার নিজেরও রাগ লাগবে। আজলান বাড়িতে ঢুকে এলো, কারো দিকে তাকালো না, চুপচাপ ঘরে চলে গেল। তিথি যখন ঘরে গেল তখন আজলান সবেমাত্র গোসল শেষ করে বের হয়েছে। উদম গায়ে ঘরময় পায়চারি করতে করতে মাথা মুছছে, গায়ে সাবানের খুশবু। তিথি নাক টানতে টানতে বলল। কি বিচ্ছিরি গন্ধ রে বাবা, এসব সাবানও মানুষ ব্যবহার করে আজকাল। আজলান তার দিকে তাকালো, বলল। বস্তির লোকজন এই সোপ কখনো চোখেও দেখেনি, ব্যবহার করা তো দূর। তিথি ওয়াশরুমে ঢুকে পড়ল বাঁকা হেসে। সাবানটা দিয়ে ডলে ডলে মুখ হাত ধুয়ে নিল।
কামিজের ওড়নাটা বালতিতে ডুবিয়ে রেখে বেরিয়ে এলো। আজলান নাক টেনে বলল, তুমি আমার সোপ ইউজ করেছো? কই না তো। আজলান এগিয়ে এসে তার হাত ধরে সুখে বলল। মিথ্যে বলছো কেন? শুধু হাত দিয়ে ধরেছি। আজলান তার কপালের কাছে সুখে বলল, মুখও ধুয়েছো? সাবানে আবারও চুল লাগিয়ে রাখোনি তো? ওটা দিয়ে তো চুলও ধুয়েছি দুপুরে। আজলান দাঁত কিরমির করতে লাগলো। তিথি বিড়বিড়িয়ে বলল, ফাটা কেষ্টর পছন্দ আছে। আহা কি মিষ্টি গন্ধ। আচ্ছা, এইসব গন্ধ মেখে মেয়ে মানুষের সামনে হাঁটলে তো তারা পাগল হয়ে যাবে, জড়িয়ে ধরতে চাইবে। সে জড়িয়ে ধরে নাক টেনে বলল। বাপরে কি খুশবু। আজলান চোখ নিচু করে তাকে দেখে বলল, এসব কি হচ্ছে? ছাড়ো। তুমি আমার গায়ে পড়ো কোন সাহসে? তিথি বলল। চুপ চুপ, আমার গায়ে তোমার ওই রাতের শয়তানটা এসে বসেছে। মানে আদর পেতে ইচ্ছে করছে, একটু করো না গো। আজলান তাকে দূরে ঠেলে দিয়ে বলল, আমার মেজাজ খারাপ করে এসেছো আদর চাইতে? আর হোয়াট ইজ আদর? এসব ওয়ার্ড শুনতে কেমন লাগে? তিথি বলল। ভালোই তো লাগে। আজলান কপাল চেপে ধরে বলল, উফ। আমাদের পাড়ার ওই রাতুল ভাই ছিল না, সেও তোমার মতো এরকম করতো। উফ, যা লাগতো না তখন। বলেই তিথি কপাল চেপে ধরে উফ বলে আজলানের মতো হাঁটতে লাগলো। আজলান বলল। সে শয়তানটা আবার কে? তিথি ফিক করে হেসে উঠে বলল, চাইল্ডহুড লাভ। তোমার যেমন একটা পিঙ্কি ছিল, আমারও তেমন একটা ডিঙ্কি ছিল। তাকে দেখলেই আমার দিলের ধাড়কান বাইরে যেত। সেখানে শব্দ হতো ধূপ ধাপ ধূপ ধাপ, যেন ভেতরে ডিজে চলছে। আহ কি ফিলিংস মাইরি, কোথায় হারিয়ে গেল সেসব ফিলিংস। কপালে একটা ফাটা কেষ্ট জুটে গেল, আর আমার সেসব ফিলিংসের মায়ের বাপ হয়ে গেল। বলতে না বলতে বেসিনের কাছে ছুটে গিয়ে গলগল করে বমি করলো তিথি। পানি ঝাপটা মেরে ঢলে পড়তে পড়তে দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়লো বহু কষ্টে। আজলানের দিকে চেয়ে বলল, তুমি যতগুলো চুমু খেয়েছো সব এখন বের হচ্ছে। আগেই বলেছিলাম আমার পেটে ভালো কিছু সহ্য হয় না। আজলান তাকে ধরতে আসলে তিথি এক ঝটকায় দূরে ঠেলে দিয়ে বলল, আই এম ওকে বস। আজলান বলল, বমি টমি করেছো? তাই একেবারে গোসল করে ফেলাটাই বেটার হবে। তিথি ছুটে গিয়ে সোজা বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। আজলান তাকে চিৎ করে শোয়াতেই টের পেল তিথি জ্ঞান হারিয়েছে। জ্ঞান ফিরতেই তিথি দেখল তার মুখের উপর একটা পুরুষ মানুষ লেবু পাতা কচলাচ্ছে। তিথি চোখ মেলা মাত্রই দেখল খুশবুওয়ালা। আহ কি খুশবু রে! আজলান তাকে চোখ খুলতে দেখে বলল, তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছো। তিথি তার গলা জড়িয়ে ধরে বলল, ডাক্তার কিন্তু চুমু খেতে বারণ করেনি। দেখি জোরসে একটা চুমু দাও তো। এখন ফিলিংস এসেছে, ফিলিংসের 12টা বেজে গেছে, 13টা বাজলে সমস্যা। কুইক। অসম্ভব। আগে ব্রাশ করো। একটা চুমুর জন্য ব্রাশ লাগবে না চুমু। তিথি আজলানকে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের ধারে চলে এসেছে। আজলান ফোন আলাপে ব্যস্ত। তিথির কোমর ব্যথাটা বাড়ছে। কিসের উপর ভর করে হাঁটছে সে নিজেই জানে না। ফাটা কেষ্টকে বলা ছাড়া উপায় নেই, নইলে পরে দেখা যাবে অবস্থা কেরোসিন হয়ে গেছে, তখন আর রক্ষে নেই। সে হাঁটতে না পারলে ফাটা কেষ্ট তাকে নিজের মর্জি মাফিক ব্রাশ করাবে আর গোসল করাবে। সে গিয়ে বলল, একটা জরুরি কথা। আজলান রাগত দৃষ্টিতে চেয়ে ইশারা করলো চুপ থাকতে। ভীষণ ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তিথি তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভীষণ জরুরি, আর সহ্য হচ্ছে না। আজলান আঙ্গুল তুলে ঠোঁটের কাছে রেখে চুপ থাকতে বলল। তিথি তার শার্ট টেনে ধরল। 100 বার শুনো, রাতে আমার ঘুম হবে না। আজলান তাকে চুপ করানোর জন্য মাথাটা টেনে চেপে ধরল বুকে। যদি ইট পাথরের উপর চেপে ধরতো এতক্ষণে তার কপাল ফেটে রক্ত গড়াতো। এতটা জোরে চেপে ধরে মানুষ। তারপর ফোনের ওপাশের জনকে একের পর এক কমান্ড দিয়ে গেল থামার নয়। তিথি খুশবুতে মগ্ন হয়ে রইল, তাই নড়াচড়া করেনি। ব্যাপারটা তার মন্দ লাগেনি। শেষে ওকে ফাইন, গুড নাইট বলার পর ফোনটা পকেটে রাখতে দেরি। তিথি মুখ তুলে চেয়ে কিছু বলার আগে আজলান জোরসে একটা চুমু খেয়ে ছেড়ে দিয়ে বলল, আজব পাবলিক, কথা বলছি সে এখানে এসে ডিস্টার্ব করছে, অসহ্য। বলেই গডমট পায়ে হেঁটে চলে গেল। তিথি হতচ্ছাড়ার মতো তার যাওয়ার পথে চেয়ে রইল। ঠোঁট মুছে বলল, ও মা, চুমুতে কি
কোমরে ব্যথা যাবে? এই লোক, আরে আরে ব্রাশ তো করেনি।